কৃতজ্ঞতা বাংলাদেশ দলের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আপনারা সবাই জানেন যে আজকে জিতলেই বাংলাদেশ শ্রীলঙ্কাতে প্রথমবারের মতো টি-20 সিরিজে জয় পাবে এবং এই ম্যাচের আগে আলোচনায় রয়েছে তিন ধরনের ইস্যুস। নাম্বার 1, 11টা কেমন হতে যাচ্ছে। নাম্বার 2, ব্যাটিং অর্ডারের পরিবর্তন বা ব্যাটিং অর্ডারটা আসলে গত দুই ম্যাচে যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে, বিতর্কিত হয়েছে, সেই প্রসেসে কি আবারও টিম এগোবে কিনা, এবং যে মাঠে খেলা হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে, সেখানকার ফ্যাক্টস গুলো আসলে কতটুকু বাংলাদেশের পক্ষে, কতটুকু বিপক্ষে। শুরুতেই বলতে চাই, বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে এবং সেই আলোচনায় আজকের ম্যাচে অন্তত ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তন আসছে। 11-এ পরিবর্তন আসছে। বাংলাদেশ দল উইনিং কম্বিনেশন নিয়ে আজকে মাঠে নামবে না বলে যতটুকু খবর আমার কাছে রয়েছে। আলোচনা করতে চাই বাংলাদেশ দলের এই ম্যাচে, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন কিছু কি ফ্যাক্টস ভর করেছে বাংলাদেশ দলের সাথে রয়েছে, যেগুলো আসলে বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে, ইন্সপায়ার্ড হবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। আপনি স্বীকার করুন আর না করুন, সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা, সবশেষ ম্যাচে বাংলাদেশ দল তো ওর্স্ট ক্রিকেট খেলেছিল টি-20 সিরিজের প্রথম ম্যাচটা, কিন্তু সবশেষ ম্যাচে যেভাবে তারা ফাইট ব্যাক করেছে, জয় পেয়েছে, যেভাবে অন্তত 6 জন ক্রিকেটার একদম ফ্রন্ট লাইনে থেকে পারফর্ম করেছেন, সেই জায়গা থেকে বাংলাদেশ দল নাও দে আর ভেরি মাচ ইন্সপায়ার্ড। এর বাইরে প্রেমাদাসায় খেলা হবে। বাংলাদেশের সবচেয়ে শ্রীলঙ্কায় আলোচিত ঘটনা, সবচেয়ে চর্চিত ঘটনা যদি হয় নিধাস ট্রফি, সেটাও কিন্তু এই মাঠেই রচিত হয়েছিল। সেই ইতিহাস, সেই নাগিন ডান্স, যে ম্যাচে প্রায় 215 রান টপকে বাংলাদেশ টি-20-তে হারিয়েছিল শ্রীলঙ্কাকে, যেটাও কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে, এখন থেকে প্রায় 7 বছর আগের প্রেক্ষাপট অনুযায়ী যথেষ্ট কষ্টসাধ্য, অসাধ্য ছিল, এবং সেই কাজটাই বাংলাদেশ করেছিল। সেই ম্যাচে মুশফিকুর রহিম সর্বোচ্চ স্কোর করেছিলেন অলমোস্ট 200 স্ট্রাইক রেটে। তামিম ইকবাল 29 বলে 50-এর কাছাকাছি একটা স্কোর করেছিলেন, বিধ্বংসী ছিলেন। সেই পার্টিকুলার ম্যাচে লিটন কুমার দাস মাত্র 19 বলে 40+ একটা ইনিংস খেলেছিলেন, যিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন। লাস্ট ম্যাচে তিনি সর্বোচ্চ রান করেছেন, সকল সমালোচনাকে তিনি ব্যাট দিয়ে বিতাড়িত করেছেন। সেই ম্যাচে বাংলাদেশের সফল বোলারদের একজন ছিলেন মুস্তাফিজুর রহমান, এবং তিনি ওই ম্যাচটায়, যে ম্যাচে বাংলাদেশ আসলে 214 টপকালো, 3 উইকেট নিয়েছিলেন। সো ব্যাটিং বোলিং ওয়াইজ আমরা তামিম এবং মুশফিককে না পেলেও লিটন কুমার দাস এবং মুস্তাফিজকে যে এই ম্যাচে পাচ্ছি, সেটা নিয়ে কোনো ডাউট নেই। প্রেমাদাসা বাংলাদেশকে আরো একবার ইন্সপায়ার করছে, বাংলাদেশকে আরো একবার ইন্সপায়ার করছে ডাম্বুলা, কারণ সেখানটা থেকেই বাংলাদেশের নতুন স্বপ্ন দেখাটা শুরু হয়েছে। 11-এ পরিবর্তন আসে, যেটা বলছিলাম, পরিবর্তনের জায়গাটা কোথায়। পেস বোলিং ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে দুজন জেনুইন পেস বোলার এবং একই সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন রোল প্লে করেছে। লাস্ট ম্যাচ নিয়ে যদি একটু আমি আলোচনা করি, সেখানটায় শরীফুল হি ডিড ট্রিমেন্ডাসলি ওয়েল। শরীফুল অসাধারণ করেছেন। শরীফুল বাংলাদেশকে আসলে ম্যাচে রেখেছেন, পাওয়ার প্লেতে প্রেসার ক্রিয়েট করেছেন, টানা 3 ওভার করে 2টা উইকেট আদায় করেছেন। সো শরীফুলের থাকা বা শরীফুলের প্রেজেন্সটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ইনজুরি সংক্রান্ত শেষ মুহূর্তে কোনো ভেজাল না হলে শরীফুলের দল থেকে ছিটকে যাওয়ার কোনো সুযোগ নেই। হোয়াট অ্যাবাউট মুস্তাফিজুর রহমান? ডেফিনেটলি 1 উইকেট পেয়েছিলেন, কিন্তু মুস্তাফিজ ইজ আ ফ্যাক্ট। এবং প্রথম ম্যাচে তিনি কেন 11-এ ছিলেন না বা তাকে রাখা হয়নি বা ইস্যুটা কি ছিল, সেই আলোচনাকে আরো বেশি উস্কানি দিয়েছেন তিনি দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরমেন্স করে। সাইফুদ্দিন পাওয়ার প্লেতে উইকেট নিয়েছেন, কন্ট্রিবিউট করেছেন, পরের দিকে এসে আবারও উইকেট নিয়েছেন। ব্যাট হাতে লাস্ট ওভারে যখন বাংলাদেশে টানা 2 উইকেট চলে গেল, শেষ 2টা বল কাজে লাগিয়েছেন এবং শেষ ওভারের স্কোরটা 177-এ নেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। ব্যাটিং বোলিং দুদিক থেকেই সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কোনো অপশন নেই। সো 3 জন পেসার যারা সবশেষ ম্যাচে খেলেছে, পারফর্ম করেছে, তাদেরকে আসলে আপনাকে কাউন্টে রাখতেই হচ্ছে, এন্ড দে মাস্ট বি দ্য পার্ট অফ ইউর টিম। হোয়াট অ্যাবাউট দ্য ব্যাটিং ডিপার্টমেন্ট? ব্যাটিং এর শুরুতেই 2 ওপেনারকে আসলে চেঞ্জ করার আমি কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারাই থাকবেন, ইমন এবং তামিম, তারাই খেলবেন, এবং এই দুজনের দুজন অথবা একজন আজকে খুব ভালো খেলবেন, আমার গাট ফিলিং তাই বলছে। এরপরে আপনারা সবাই জানেন লিটন কুমার দাস ক্লিনিক্যালি মানে একটা ইনিংস খেলেছেন লাস্ট ম্যাচে। শুরুর দিকে একটু আড়ষ্ট ছিলেন, পরবর্তী যত সময় গড়িয়েছে, শামীম পাটোয়ারি যত বেশি বিধ্বংসী হয়েছে, লিটন কুমার দাস প্লে ট্রিমেন্ডাসলি ওয়েল। সো লিটন কুমার দাস ডেফিনেটলি তার স্পটে থাকবেন। নাম্বার 4 ইটস আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল পার্ট। সেখানটায় আসলে প্রত্যাশা পূরণ করতে পারছেন না, মানে যেভাবে আমরা চাচ্ছি তাওহিদ হৃদয়, আজকে নিশ্চয়ই তাহিদ হৃদয় জ্বলে উঠবে। তার দলে থাকা নেই, স্কোয়াডে থাকা নেই, 11-এ থাকা নেই, কোনো ধরনের ডাউট নেই। তার মানে আমি 4টা স্পট এখানে বললাম, ওখানে 3টে স্পট, 7টে স্পট কিন্তু হয়ে গেছে। রেস্ট অফ 4
মানে 4 স্পটস এই জায়গাটা আসলে কারা থাকছেন। আমাদের সবচেয়ে আলোচিত বিষয় যেটা হয়েছে লাস্ট 2 ম্যাচে, ওয়াই শামীম পাটোয়ারি কিংবা জাকের আলী অনেকের আগে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এ নামছেন। লাস্ট ম্যাচে 2 বল খেলে 1 রান করে আউট হয়ে গেছেন, এটা খুব প্রভাব পড়ে নাই, কিন্তু 12তম ওভারে মিরাজের আউট হয়ে যাওয়া, তার আগের ব্যাটারে আউট হয়ে যাওয়া জাকের আলী অনেকের, 1 ওভারে 2 উইকেট চলে যাওয়া বা কাছাকাছি ওভারের মধ্যে 2 উইকেট চলে যাওয়া একটা কিন্তু বাংলাদেশের উপর প্রেসার ক্রিয়েট করেছিল, দেন শামীম পাটোয়ারিকে আমরা দেখেছি। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ কি আগের মতোই এই 2 ব্যাটারের আগে ব্যাট করতে নামবেন? ডেফিনেটলি না। আমার কাছে যে খবর রয়েছে তাতে শামীম হোসেন পাটোয়ারি উইল বি গিভেন সাম মোর বলস, যে বলগুলোতে তিনি হিট করবেন, স্ট্রাইক করবেন, তিনি যদি টিকে থাকতে পারেন, অ্যাটলিস্ট 20টা বল টিকলে তো শামীম পাটোয়ারি 35 রান করবেন, নো ডাউট অন দ্যাট। সো শামীম হোসেন পাটোয়ারিকে আরো আগে নামানো হবে। এর আগের ম্যাচে তিনি যে পজিশনে খেলেছিলেন অন্তত তার থেকে 1 ধাপ আগে নামবেন নাম্বার 5-এ। জাকের আলী অনিকও আগে নামবেন নাম্বার 6-এ, যতটুকু আমি খবর পেয়েছি। তাহলে হোয়াট অ্যাবাউট মেহেদী হাসান মিরাজ? ডেফিনেটলি ইটস গোয়িং টু বি আ ভেরি ক্রুশিয়াল কোয়েশ্চেন। মেহেদী হাসান মিরাজের আজকের ম্যাচে ড্রপড হবার, আজকের ম্যাচে তাকে না রাখার চান্সেস ইজ ভেরি হাই। আমার কাছে যে খবর রয়েছে তাতে মেহেদী হাসান মিরাজকে ড্রপ করে অন্য আরেকজন, কারণ মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটা খুব একটা কাজে লাগছে না, সো টিম ম্যানেজমেন্ট নাও দে ওয়ান্ট টু মেক সাম চেঞ্জ, যেই চেঞ্জটা আসলে স্পিন ডিপার্টমেন্টকে আরো একটু বেটার করবে বলে তাদের বিশ্বাস। মেহেদী হাসান মিরাজ খুব খারাপ বোলিং করছেন সেটা বলার সুযোগ নেই, কিন্তু আলোচনাটা অনেকটা এরকম রয়েছে। এখনো ফিক্স না যে কে থাকবে কে থাকবে না, বাট মেহেদী হাসান মিরাজকে ড্রপ করার ব্যাপারে পাল্লাটা ভারী এবং সেই জায়গাটা নাসুম অর শেখ মাহাদি নেবে। আমার কাছে যতটুকু মনে হয় যে নাসুম উইল বি গিভেন আ চান্স। শেখ মাহাদি কিন্তু দল থেকে বাদ পড়েছিলেন, মানে 11 থেকে বাদ পড়েছিলেন, ভাইস ক্যাপ্টেন হবার পর সুযোগ পাচ্ছিলেন না কেন, মানে এই কেনর উত্তরটা কিন্তু আমরা কেউ খুঁজছি না। আমরা শুধু বলছি শেখ মাহাদি ইজ বেটার দেন মেহেদী হাসান মিরাজ। এই কেনর উত্তর বা এই হোয়াটের অ্যান্সারটা হচ্ছে প্রপারলি তিনি পারফর্ম করতে যখন পারেন নাই, টিম ম্যানেজমেন্ট দে ওয়ার কম্পেল টু ড্রপ হিম, দ্যাট ওয়াজ দ্য রিজন। সো যিনি পারফর্ম করতে না পারার কারণে ড্রপ হয়েছেন তাকে 11 আপনি সুযোগ দিবেন, অর আপনি বাঁহাতি অর্থোডক্স একজনকে কাজে লাগাবেন, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটায় নাসুম আহমেদ আমার কাছে মনে হয় এগিয়ে থাকবেন। সো নাসুম আহমেদ যদি দলে ইনক্লুডেড হন, মেহেদী হাসান মিরাজ যদি ড্রপড হন, তাহলে বাকি থাকে আরেকটা স্পট, সেটা রিশাদ হোসেনের জন্য, এটা নিয়ে ডিসকাশনে কিছু নেই। হি ইজ দ্য কি অ্যান্ড হি কুড বি ভেরি মাচ ক্রুশিয়াল ফর বাংলাদেশ যদি তিনি তার আজকে আগের ম্যাচের ওই চার্মটাকে কন্টিনিউ করতে পারেন। সো 11টা যেমন হচ্ছে, ব্যাটিং অর্ডারে কিন্তু চেঞ্জ হয়েছে, আমি এটা বলেই দিলাম আমার আলোচনার মাধ্যমে যে ব্যাটিং অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি উইল বি প্রমোটেড, জাকের আলী অনিক উইল বি প্রমোটেড, এন্ড মেহেদী হাসান মিরাজের ওই স্পটটাই আসলে মেহেদী হাসান মিরাজ যদি দলেও থাকেন তারপরেও খেলবেন না। সো 11টা যেমন হচ্ছে, শুরুতেই 2 জন ওপেনার, তামিম, ছোট তামিম এবং ইমন, তারপরে হচ্ছে লিটন কুমার দাস, নাম্বার 4-এ আমাদের তাওহিদ হৃদয়, নাম্বার 5 শামীম হোসেন পাটোয়ারি, নাম্বার 6 জাকের আলী অনিক, নাম্বার 7 রিশাদ হোসেন, নাম্বার 8 নাসুম আহমেদ, নাম্বার 9 সাইফুদ্দিন, মানে আমি জাস্ট ক্রোনোলজিটা বলছি যে 11 জন খেলবে।